This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, 2026 সালে আমাদের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে তত দেখছি আমরা প্রত্যেকবার বাংলায় আমাদের যে ভায়োলেন্সটা হয়, অন্যান্য রাজ্যে ভোট হয় সেখানে কোনো ভায়োলেন্স হয় না, সেখানে চুপচাপ ভোট হয়, যে যাকে ভালো লাগে তাকে ভোট দেয়। এটা সবাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত, আমরা এটা এক্সপেকটেশন করে থাকি, এটা প্রত্যাশা করে থাকি যে ভোট হবে, যার মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। কিন্তু কিছু নেতা আমরা দেখে যাচ্ছি প্রত্যেকটা সময় ভোটের ক্ষেত্রে নেতারা উস্কানি দিয়ে বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করে, মায়ের কোল ফাঁকা হয় এবং সাধারণত গরিব মানুষগুলো মারা যায়। এই মানে এটা আগেও ছিল ট্র্যাডিশনটা, আমরা ভাবছিলাম যে না পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে যাওয়ার পর আমরা জানি যে চেঞ্জ হবে, যার জন্য তো আমরা সাধারণত মানুষ মানে ভোট দিয়ে 34 বছরে যে যারা ছিল তাদেরকে পরিবর্তন করেছি। কিন্তু বর্তমানে যে 15 বছর রয়েছে সেই 15 বছর একই রকম সিস্টেম, কোনো কিছু পরিবর্তন হয়নি। তো উপরন্ত কিছু নেতা রয়েছে, জানি না এদেরকে মানুষ, যেখানকার মানুষ তারা নির্বাচন করেন, তারা কিভাবে আপনারা নির্বাচন করেন, মানে কি 2-4টে পয়সা বা আপনারা যেটা করে দিয়ে মানে আপনারা নিজেদের মনুষ্যত্ব পর্যন্ত আপনারা বিকে দিয়েছেন, মানে বলার মতো না। আমরা বাঙালিরা নিজেদেরকে সব থেকে চালাক ভাবি, সব থেকে বুদ্ধিমান ভাবি, তো আমি তো মনে করি পৃথিবীর মধ্যে সব থেকে বোকা এবং নির্বোধ হচ্ছে এই বাঙালি। তার কারণটা আমরা বলি, গতকালকে আমরা একটা নেতার মানে বক্তব্য দেখছিলাম। নেতা হচ্ছে কি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রেভলিউশনারি হিরো যারা ছিল তারা নেতৃত্ব দিয়েছিল, দেশকে স্বাধীনতা এনেছিল, ব্রিটিশদের এই মানে অত্যাচার থেকে, ব্রিটিশদের পরাধীনতা থেকে আমাদের স্বাধীনতা দিয়েছিল। কিন্তু বর্তমান যে নেতা, তিনি বলছেন যে একজনকে মারলে 8জনকে মারতে হবে, 10 জনকে মারতে হবে, এই সমস্ত কিছু মানে হত্যা লীলা করার একটা কথা বলছেন। 2026-এর ভোট এখনো 7 থেকে 8 মাস বাকি। তো আমি মনে করি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্ট, এই যারা রয়েছে, যাদের মুখের দিকে আমরা সবসময় চেয়ে থাকি, যাদের কাছে আমরা নিরাপত্তার জন্য যাই, তাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট করব, এই যে নেতারা যারা এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা যদি সুমোটো অ্যাকশন না নিন, তাহলে কিন্তু এই যে গণতন্ত্রের উপরে যে আস্থা, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনাল যে বুকটা রয়েছে, যেটা আমাদের মানে কি বলবো আর কি ফান্ডামেন্টাল রাইটস, এই রাইটটাকে যারা ভায়োলেট করছে কিছু নেতারা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ভোটিং সিস্টেম সেটা পুরো বন্ধ করে দেওয়া হোক, ভোট দরকারই নেই। কারণ আমাদের এই পার্ট 3-এর ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 3-এর যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে 12 থেকে প্রায় মোটামুটি 19 নম্বর ধারা বা 19 নম্বর আর্টিকেল 19 পর্যন্ত, যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু মানে ভায়োলেট হচ্ছে। কেন ভায়োলেট হচ্ছে? ভোটের আগে বলা হচ্ছে যে অমুক দলের এজেন্টকে বসতে দেওয়া যাবে না, তাদের মধ্যে এমন অত্যাচার করুন, হ্যাঁ, এমনভাবে করুন তারা যাতে না বসতে পারে, এই সমস্ত দাওয়ায় দেওয়া হচ্ছে। তবুও সেই সমস্ত নেতারা কেন, মানে তারা কোনো, আমি জানি না যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আমাদের কি জুডিশিয়ারি সিস্টেম, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে না আমাদের জানা নেই। দ্বিতীয়ত, এই যে যারা রয়েছে, তাহলে যদি ভোটের ক্ষেত্রে এত রক্তারক্তি, হানাহানি সমস্ত কিছু হয়, তাহলে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমাদের ইসিআই যারা এই ভোট পরিচালনা করে, তাদেরকে রিকোয়েস্ট করব এই ভোটের প্রয়োজন নেই। আমরা সাধারণত মানুষ, ওয়েস্ট বেঙ্গলের যে বর্তমানে 8-9 কোটি মানুষ রয়েছি, তাদেরকে সবাইকে বলবো আপনারা ভোটদান থেকে বিরত থাকুন, ভোটের কোনো প্রয়োজন নেই। যদি এরকমভাবে হানাহানি চলতে থাকে, মানুষের রক্তক্ষয়, মানুষের জীবনহানি হয়, তাহলে সেই ভোট বয়কট করাই উচিত পুরো প্রত্যেকটা মানুষের। ভোট কোনো প্রয়োজনই নেই। তো বন্ধুরা, কি হয়েছিল, কোন নেতা কি বক্তব্য দিয়েছিল সেটা একটু শুনুন, তারপরে আমি আসছি। বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8জনকে পেটাতে হবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব, এখন এজেন্ট হওয়ার সাহসী যাতে কারণ না হয়। বাকি 8টা বিধানসভা কেন্দ্রে বিজেপির 8জনকে পেটাতে হবে, এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। উত্তরবঙ্গের মানে উন্নয়ন মন্ত্রী না কি জানি না আমি, হ্যাঁ, তার ভিতরে কি কোনো মানে কনস্টিটিউশনাল জ্ঞান আছে কি না আছে সেটা আমরা জানি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, এই ধরনের বক্তব্য দেবে তা কেন?
যে কোনো কিছু ক্ষেত্রে যে কোনো দলের এই ধরনের উগ্রতামি বক্তব্য যে দিয়ে দেওয়া হবে, তারপরে সাধারণত যারা কর্মী রয়েছে তারাও কিরকম টাইপের স্টুপিড, তারা সামনে বসে হাততালি দিচ্ছে, হ্যাঁ, তারপর তারা হৈ হৈ করে কার উপরে ঝাঁপিয়ে পড়বে এবং ঝাঁপিয়ে পড়ে সেই মানুষগুলোকে, আমাদের রাজ্যের মানুষকে মানে হত্যা করবে এবং বাড়ি ঘর লুট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পোস্টপোল ভায়োলেন্স তার আগের বার 2021-এ দেখেছি। এখনও মানে আমাদেরকে এই যা কন্ডিশন হচ্ছে সেটা দেখতে হবে, এই যা পরিস্থিতি হচ্ছে বন্ধুরা। তাহলে সেই ভোটের প্রয়োজনে নেই। সবাই মিলে টোটালি 9 কোটি মানুষকে বা 8 কোটি মানুষকে রিকোয়েস্ট করবো, এই ভোট বয়কট করুন আপনারা, কোনো ভোটের প্রয়োজনে নেই, যেভাবে আছে সেভাবেই থেকে যাও। ভোট করে যদি আমাদের খুনাখুনি হানাহানি রক্তারক্তি এবং মানুষকে গৃহহীন হতে হয়, তাহলে সেই ভোটের কোনো প্রয়োজনই নেই। এবার আরেকটা কথা বলি বন্ধুরা, যারা ওখানে বসে হাততালি দিচ্ছ এবং তারা মনে করছো যে আইন তোমাদের কিছু করতে পারবে না, আমি একটা দলের রাজনৈতিক কর্মী রয়েছি বলে আমি যা নেতা একটা উস্কানি দিল তার কথা অনুযায়ী আমি চললাম, কিন্তু সেটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা বন্ধুরা। কেন বলছি, এই 2021 সালে 5ই জুন পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকের নাম হচ্ছে রফিকুল ইসলাম। ইনি একজন আবার শিক্ষক নেতা আবার, হ্যাঁ, আমাদের যে বর্তমান মানে শাসক দল আছে তার নাকি শিক্ষক নেতা। তো তিনি মানে অপোজিশন দলের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করে এবং তিনি ভেবেছিলেন তিনি বেঁচে যাবে, ঠিক আছে। এই নরপিচাস, এই ধর্ষককে আমাদের আইনের আওতায় আনা হয় এবং তাকে দেখতে পাচ্ছ তোমরা কোমরে দড়ি দিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এর সাজা হয়েছে যাবজ্জীবন, হ্যাঁ, এবং আরও 3 লাখ টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 50,000 টাকা জরিমানা করা হবে এবং যাবজ্জীবন একে পানিশমেন্ট দিয়ে দিয়েছে আমাদের এডিজি কোর্ট আর কি, মালদার যে পস্কো আইনে মামলা করা হয়েছে এর বিরুদ্ধে এবং সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে। এবার একটা কথা বলি বন্ধুরা, হয়তো অনেকে বলবে যে হ্যাঁ সাজা হবে না, সাজা হয়ে গেছে, লোয়ার কোর্ট একে পানিশমেন্ট দিয়েছে। আশা করছি আমাদের আস্থা এবং সমস্ত কিছু হাইকোর্টের কাছে এবং অনারেবল সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করব, এই সমস্ত নরপিশাচ যাদের, তাদের সাজা শুধু যাবজ্জীবন নয়, ফাঁসি দেওয়া হোক। এবং এই যদি কোনো অ্যাপ্লাই করে এবং সেই ক্ষেত্রেও যেন এই একই রকমের বিচার যাতে বহাল রাখা হয়, তাহলে কিন্তু আমাদের জুডিশিয়ারির প্রতি আমাদের সাধারণ মানুষের আস্থা থাকবে, নাহলে কিন্তু আস্থা উঠে যাবে। এইবার বন্ধুরা আমি বলি, এই যারা যে কোনো দলের পার্টির লোকরা, মানে নিচুতলার যারা কর্মী রয়েছে, তারা আজকে যে ওখানে হাততালি দিচ্ছিল, মানে ওই যে কোনো মানে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর কথা শুনে যে তিনি বলেছেন যে একজনকে মারলে 10 জনকে মারতে হবে, এই সমস্ত কিছু মানে উস্কানিমূলক উগ্রতামি বক্তব্য দিচ্ছে, মানে কি বলবো আর কি, মারামারি করার বক্তব্য দিচ্ছে, তাদেরকে আমি প্রত্যেকটা দলের কর্মীদেরকে বলবো, এই নেতার 2 পয়সার 1 পয়সা 3 পয়সার নেতাদের কথা শুনে কোনো দিনও তো আপনারা ঝামেলা জড়াবেন না। আমি বলেছি নিচুতলার কর্মীরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখুন, কারণ এরা উস্কি দিয়ে কিন্তু আপনাদের মতো দিয়ে ঝামেলা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ভোটটা নেবে, ভোটটা নিয়ে তারপর আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। এই যে আজকে এই যে মানে নরপিচার সেই যে লোকটি রফিকুল ইসলাম, যাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এ কিন্তু আর জেল থেকে বেরোতে পারবে না। তার মানে যারা ভাবছেন যে আমি নেতার কথা শুনে আমি মারপিট করবো, অন্যজনকে খুন করব, হত্যা করব, আমি বেঁচে যাব, সেটা নয়। আইনের হাত কিন্তু অনেক লম্বা। অনারেবল সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট এবং লোয়ার কোর্ট রয়েছে, আমাদের জুডিশিয়ারির উপর সিস্টেমের উপর আস্থা রয়েছে, তার মধ্যে দিয়ে বিচার কিন্তু আমরা পাবোই বন্ধুরা। এবং এই যে নরপিচাস যে রয়েছে, এই যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে পোস্টপোল ভায়োলেন্সের উদ্দেশ্যে অপোজিশন পার্টির তাকে ধর্ষণ করেছে, তার শাস্তি হওয়া উচিত। শাস্তি মাত্র দেওয়া হয়েছে, তার ফাঁসি হওয়া উচিত এবং এর একটাই ফাঁসি, এই ধরনের মানে নরপিচাসকে ফাঁসি দেওয়া উচিত, তাছাড়া কোনো উপায় নেই। আর একটা কথা বন্ধুরা, এই যারা লাফালাফি করছে নিচুতলা কর্মী, তারা কিন্তু এইভাবে অনেক জেলে পচে মরছে, অনেক পানিশমেন্ট হচ্ছে, তারপরে ওই নেতা যখন স্টেজে বক্তব্য দিচ্ছে, তারা আপনার বাড়ির কাছে কাছে আশেপাশে যাবে না। ফাঁসলে কে ফাঁসবে? আপনার পরিবারটা ফেসে যাবে, কারণ আপনি যখন জেলে যাবেন, হ্যাঁ, এরকম আপনার যাবজ্জীবন হবে বা 6 মাস 1 বছর 2 বছর 3 বছর জেল হবে, তখন আপনার পরিবারের লোকরা কিন্তু না খেতে পেয়ে মারা যাবে। কোনো ওই নেতা কিন্তু আসবে না, ওই নেতা আবার নতুন মুরগি ধরবে, নতুন আবার কারোর মাথা ব্রেন ওয়াশ করে সে কিন্তু আবার নেতা হয়ে যাবে, সে এমপি হবে, এমএলএ হবে, মন্ত্রী হবে, তার 1 লাখ 1.5 লাখ টাকা মায়না, সে গাড়ি বাড়ি সব কিছু পাবে, আরও অনেক ঝাড়াঝুড়ার টাকা আছে, সেটা সকলেই জানে, ঠিক আছে। তো সে নিয়ে সে কিছু অনেক বড় হবে। কেন আজকে কথাটা বলছি দেখো, আমি একটা রুলিং দলের সাপোর্টার, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই নেতার কথা ধরে আমরা যাই না, আমরা মানুষের কাছে, আমি নিজে আমার ওয়ার্ডের ক্ষেত্রে আমি নিজে জিতিয়েছিলাম, মেম্বার জিতিয়েছিলাম আমাদের বর্তমান শাসক দলের, মানে আমাদের যে টিএমসিপি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কারোর কথা ধরে কিন্তু আমরা মারপিট করতে খুনোখুনি করতে যাই না, আমরা সাধারণত মানুষ কাছে আমরা উন্নয়নের কথা নিয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের মানুষ আশীর্বাদ করে ভোট দিয়েছে, আমরা জিতেছি।
তো সে এইবার কিন্তু আমাদের যেমন লোকসভা ভোটে আমাদের মধ্যে হেরে গেছি, আমাদের এখানে আমাদের টিএমসিপি হেরে গেছি, তাতে কি আছে? মানুষ ভোট দেয়নি, মানুষ মনে করেছে যে বিভিন্ন রকমের ইয়ে হচ্ছে বা মানে কি বলবো আর কি, যা যা কিছু হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, সেটার জন্য মানুষ ভোট দেয়নি। তো আমরা তো গেছিলাম, কিন্তু আমাদের হয়তো লোকালি আমরা সৎ রয়েছি, কিন্তু যখন ওভারঅল মানুষ দেখছে তখন মানুষ পরিবর্তন করে দিতে চাইছে। তাই জন্য এই নেতাদের কোনো কথা শুনবেন না। নিচুতলার প্রত্যেকটা মানুষ সবাই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। আপনাদের এজেন্ডা নিয়ে আপনারা যে যার মতো মানে মানুষের কাছে ভোট চান, মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে, সে জিতবে। এবং নেতাদের কথা শুনে কোনো দিকে যাবেন না, তাহলে আপনার পরিবার শেষ হয়ে যাবে। কোনো নেতা আজ পর্যন্ত কাউকে কিছু মানে দিতে পারেনি। আর চাকরির কথা বলছেন, ওই অস্থায়ী কাজ একটা দিল যে কোনো কলেজে খাওয়া, যেটা এখন হচ্ছে মনোজিৎ মডেলের, ওই 5,000 6,000 টাকা দেবে, কিন্তু আপনি কি করবেন, হয়তো জোর জবস্তি করবেন, এর সাথে একটু মানে টাউটারিগিরি করবেন, এর সাথে একটু গ্যাদ্দারি করবেন, আমি নেতার ছত্র ছায়ে রয়েছি, আমি অমুক দলের ছত্র ছায়ে রয়েছি, কিচ্ছু হবে না। তাতে আপনি আপনার সমাজের কাছে খারাপ হয়ে যাবেন। আজকে একটা পলিটিক্যাল দল রয়েছে, সিপিএম 34 বছর রাজত্ব করেছিল, সিপিএম শেষ হয়ে গেছিলো, এটা 15 বছর আছে। আমি নিজেই বলছি এই দলের সাপোর্টার হয়ে। এইবার পরিস্থিতি যেরকম, যেদিকে যদি এভাবে যা কিছু হচ্ছে সেটা যদি না মানে রিক্লেম করা হয়, তাহলে কিন্তু দেখা গেলো এই 2026 হয়তো পরিবর্তন হয়ে যেত। তখন আপনি কী করবেন? আপনি যদি মানুষের সঙ্গে যে বাজে ব্যবহারটা করছেন সেটা ক্ষমা তো মানুষ আপনাকে করবে না। যেটা সিপিএমের কিছু লোক যারা পরবর্তীকালে বাজে ব্যবহার করেছে, সে ক্ষমা মানুষ করেনি, এখন তাদেরকে কোনো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকমও এখন এদের যা পরিস্থিতি রয়েছে, সেক্ষেত্রে আপনি নেতার কথা শুনে এই যে নানান কিছু করছেন, হয়তো আপনার নামে একটা কেস হয়ে গেল, জেলে চলে গেলেন, নেতা আপনার ধারে কাছে যাবেন। আপনার পরিবারের হয়তো 3 জন মানুষ সদস্য রয়েছে, আপনি একমাত্র আর্নার, আপনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তো আপনার জেলে বসে থাকা মানে হচ্ছে আপনার উপার্জন বন্ধ, আপনি পুরো ওখানে খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে বসে থাকলেন। আপনার পরিবারের মা বোন থেকে শুরু করে আপনার বউ বা আপনার ওয়াইফ, স্ত্রী, বৃদ্ধ বা মা বাবা যারা থাকে, তাদের ওষুধের প্রয়োজন, সমস্ত কিছু আপনার উপর ডিপেন্ড করে থাকে। তো আপনি যখন ওরকম জেলে প্যাকআপ হয়ে বসে থাকবেন, তখন কি হবে? তখন আপনার পরিবারটা পুরো ধ্বংস হয়ে যাবে। ওই নেতা হয়তো জিয়ারের 5 কেজি চাল দিলে তার দিয়ে শেষ। ওই বর্ষার সময় তিরপল একটা দিয়ে গেলে বলে ও অনেক কিছু করে দিয়েছে, আর কিচ্ছু করতে পারবে না। দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার টু ডু সামথিং ফর ইউ। কিচ্ছু করার ক্ষমতা নেই আপনার। আমি অনেক নেতা, বড় বড় নেতা দেখেছি, পুরো উপর লেভেল পর্যন্ত অনেক বড় বড় নেতার সঙ্গে হাত রয়েছে, দেখেছি তারা কদ্দূর তাদের দৌড়াচ্ছে আমরা জানি। এমনকি একটা গভর্নমেন্ট হসপিটালে রয়েছে, সে কিন্তু আপনি যান, আমি বলছি তো, ট্রিটমেন্টের ক্ষেত্রেও যান আপনি, গভর্নমেন্টের হসপিটালের ক্ষেত্রে আমি নিজে আমার বড় বড় নেতার কাছে গেছি, কিন্তু ওই গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু কোনো রকমের হেল্প পাইনি। এটা আমি আপনাকে বলে রাখছি। সেই আপনাকে তাই জন্য বলছি, প্রত্যেকটা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, এবং আপনার দলের যে আদর্শ সেটা নিয়ে মানুষের কাছে যান, মানুষ যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। কিন্তু আপনি যে একটা বাজে ব্যবহার করে রাখছেন, এবং অমুকের নেতার কথা শুনে এই যে উগ্রতামি বক্তব্য দিচ্ছে, সেই কথা শুনে আপনি হৈ হৈ করে কারোর বাড়ি ভাঙচুর করে দিলেন, এই করে দিলেন, আজকে ক্ষমতা আছে কালকে চলে যাবে, তারপরে কিন্তু আপনার উপরে সেই নিউটনের 3য় গতি সূত্র অনুযায়ী কিন্তু জিনিসটা ফলবে। তাই জন্য বলছি, আমিও এই দল করি এবং এই দলের সাপোর্টার, ঠিক আছে, এখন অ্যাক্টিভভাবে হয়তো নেই, ঠিক আছে, কিন্তু আমি কি বলেছি যে আমরা কারোর সাথে কোনোদিন ঝামেলা অশান্তি করিনি। এর আগের পঞ্চায়েত ভোটে আমাদের ওয়ার্ডে আমরা যে রুলিং দল আমাদের টিএমসি জিতেছি, তার কারণটা হচ্ছে আমরা মানুষের কাছে যে বলেছিলাম যে এখানে সিপিএম যখন ছিল সেখান থেকে কোনো কাজ হয়নি, রাস্তাঘাট কোনো কিছু হয়নি, ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে ভোটটা দিন, আমরা চেষ্টা করব। তো সেক্ষেত্রে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছিল, পঞ্চায়েত ভোটে আমরা ওয়ার্ডটা জিতেছি, আমরা মানুষের জন্য যতটা পেরেছি কাজ করেছি। কিন্তু আমরা লোকসভা ভোটে আমরা আমাদের ওয়ার্ডটা হেরে গেছি। কিসের কারণে? বিভিন্ন পারপার্শ্বিক যে সমস্ত কিছু ইস্যু রয়েছে সেগুলো দেখে মানুষ আমাদেরকে লোকসভা ভোট দেয়নি। এই হচ্ছে কি ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা ব্যক্তি হিসাবে যে আমাদের ওয়ার্ডে ব্যক্তি হিসাবে আমরা খারাপ তা নয়, ব্যক্তি হিসাবে আমাদেরকে মানুষ দেখেছে, তার জন্য আমাদের পঞ্চায়েত বসে আশীর্বাদ করেছে। যখন দেখলো এটা লোকসভার ভোট, তখন তারা অন্যদিকে ভোট দিয়েছে। তো সেক্ষেত্রে আজকে আমার ভালো ব্যবহারের জন্য কিন্তু আমাকে ভোটটা পঞ্চায়েত ভোটে দিয়েছে। লোকসভায় তাদের মনে করলো যে ওভারঅল তারা অন্য সিনারিও হয়, বিধানসভা হয়তো আমরা আমাদের আবার এজেন্ডা নিয়ে যাব, তারা যদি ভালো লাগে ভোট দেবে, নাহলে দেবেন। তাই বলে আমরা মানুষের উপরের নেতা আমাদের এমএলএ যে কী বলে দিল, এমপি কী বলে দিল, তার কথা শুনে আমার ওয়ার্ডে মারপিট করবো, অশান্তি করবো? যেখানে আমার পাড়ার সে সিপিএম করতে পারে, সে বিজেপি করতে পারে, সে কংগ্রেস করতে পারে, সে আইএসএফ করতে পারে, যে কোনো দল করুক, তার সাথে আমার সকলটা চায়ের দোকানে দেখা হয়, আমার পাড়ায় বেরোলে দেখা হয়, তাহলে আমি ওর সাথে মারপিট করবো, ওর বাড়ি ভাঙচুর করবো, সেটা আমরা পক্ষপাতিত্ব নয়। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নিচুতলার কর্মীরা, রুলিং দল হোক, অপোজিশন পার্টি হোক, সবাই যদি এভাবে চলে, তবে কিন্তু পশ্চিমবাংলার শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আসবে, নলে আসবে না। কোনো নেতার, কোনো এমপি এমএলএ কারো কথা শুনবেন না।
কারণ এরা পুরো ডিস্ট্রাকটিভ, নট প্রিজারভেটিভ। তার কারণটা হচ্ছে কি, নিচুতলার কর্মীরা আজ পর্যন্ত কিচ্ছু পায়নি। কেউ বুকে আঙ্গুল দিয়ে বলতে পারবে না যে আমি একটা পার্মানেন্ট সরকারি চাকরি পেয়েছি, আমাকে দিয়েছে উইদিন 15 ইয়ার্সের মধ্যে। তো সেক্ষেত্রে আপনাকে IPSI করতে পারবে না, IAS করতে পারবে না, WBCS করতে পারবে না, বা ডক্টর ইঞ্জিনিয়ার করতে পারবে না। সেটা আপনাকে পড়ে হতে হবে। হয়তো দিলে হয়তো কোনো একটা স্কুল কলেজে বা কোনো একটা ওই যে মানে ক্যাজুয়াল একটা কাজ, 5,000, 7,000, 10,000 টাকা মাইনা। তো সেখানে ঢুকে আপনি কী করবেন, আপনার পরিবারও চলতে পারবে না। তখন আপনারা কী করবেন, ওই যে ডিপার্টমেন্টে ঢুকলো সেই ডিপার্টমেন্টে আপনারা কী করলেন, বিভিন্ন রকমের এই এখান থেকে টাকা তোলা, এখান থেকে 2 নম্বরই করা। কিন্তু সেটা একটা পাপের ভাগই হওয়া। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, গায়ের জোর রয়েছে বলে করে যাচ্ছেন। 2 দিন পরে ক্ষমতা থাকবে না, চলে যাবে, তখন সেই তার পাপের ফলটা ভুগতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, মনুষ্যত্ব হিসাবে যদি আমরা আল্লাহ, ঈশ্বর, ভগবান, খোদাকে মানি, তাহলে সেই দিক থেকে আমরা যদি একটা মানে পাপ, সেই পাপটা কেন আমরা করব? লোকের কাছ থেকে যে তোলা বা লোকের কাছ থেকে জোর জবরদস্তি টাকা নেওয়া, সেটা কিন্তু একটা পাপ করা। কারণ উপরওয়ালা বলুন, আল্লাহ, খোদা, ঈশ্বর, ভগবান বা জিসাস ক্রাইস্ট, যে নামেই ডাকি, সে কিন্তু এমন একটা আমাকে রোগ দিয়ে দেবে যে আমি হয়তো দেখালো কারোর কাছ থেকে গরিবের অত্যাচার করে, বা কারোর এই ঘরের টাকা, পায়খানার টাকা, কলের টাকা, এখান থেকে কিছু টাকা নিয়ে আমি নিজের পকেটে ঢুকালাম, 2 দিন আমি ভালো থাকলাম, কিন্তু এমন একটা রোগ আমাকে দিয়ে দেবে উপরওয়ালা, সেই রোগের ফলে আমি পৃথিবী থেকেই চলে যাব। আমার পরিবারের কাউকে এমন রোগ দিয়ে দেবে, সেই রোগের ফলে কিন্তু আমি শেষ হয়ে যাব। তখন আমি কোটি কোটি টাকা, মানে লাখ লাখ টাকা দিয়েও শেষ করতে পারবো না। আর তোমরা জানো সকলে কেন বলছি, যত বড় নেতা হোক তাদেরকে বলুন না, আমি তো বলবো, আমি অনেক জায়গায় নিজে ফেস টু ফেস করেছি বলে তাই জন্য বলছি। গভর্নমেন্টের হসপিটালে গেলে সেখানে দেখা গেলো আয়ারাত চলছে আপনার সব, মানে একটা সাধারণত সুস্থ মানুষ যার আয়ারায় প্রয়োজনও নয়, তাকে ঢুকিয়ে দিলে হসপিটালে মানে অ্যাডমিশন নিলে সঙ্গে সঙ্গে আয়ার জন্য 200 টাকা, আবার সকালে 200, রাত্রেবেলা 200। যদি আমার কথাটা বিশ্বাস না হয় কেউ, যে কোনো হসপিটালে আপনারা গিয়ে মানে এইভাবে মানে যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে স্টিং অপারেশন চালান, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে চলছে এইভাবে। তো সেক্ষেত্রে আমরা নিজে রুলিং দলের হয়ে সেখানে আমাদেরকে নিজেদেরকে টাকা দিতে হচ্ছে। হয়তো জিনিসটা শুনতে খারাপ লাগবে, কিন্তু সেটাই বাস্তব। কল্যাণী থেকে শুরু করে সমস্ত জায়গায় যান, দেখুন সেখানে ওই জায়গাটা না হলে আপনার পেশেন্টের ফেলে রাখবে, ট্রিটমেন্ট হবে না, একটা চ্যানেল পর্যন্ত করবে না, একটা ইঞ্জেকশন পর্যন্ত দেবে না। এই হচ্ছে কি পরিস্থিতি। তাহলে আর যারা ওই যে বলছেন নেতা মন্ত্রী, MP, MLA, তারা দেখুন সরকারি হসপিটাল ট্রিটমেন্ট করে না, তারা কি করে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট বড় বড় নার্সিংহোমে ভালো ভালো জায়গায় করায়। আর আমরা যারা নিচুতলার কর্মী, তারা সরকারি হসপিটাল ট্রিটমেন্টটুকু নিতে গেলে আমাদের রুলিং দলের হলেও কিন্তু আমাদেরকে টাকা দিয়ে ওখানে আয়ার জন্য টাকা দিতে হবে। তো এই পরিস্থিতি সেক্ষেত্রে যে কোনো দল, সেটা আগেও ছিল, আমি 34 ইয়ার্সে 34 বছরে সে সময়ও ছিল, সেটা ওই ঘুরে ফিরে একই রকম এসছে। আবার পরবর্তীকালে যে আসবে তা সেই একই রকম হবে। তো চেঞ্জ কোনটাতে হচ্ছে বন্ধুরা? মানে আমরা তো পরিবর্তন চেয়েছিলাম যে এখানে পরিবর্তন হবে, সেই বন্ধ হবে ওইটা, কিন্তু দেখি আবার সেই ঘুরে ফিরে আবার ওগুলোকে ওই আসলো। এবার পরবর্তীকালে করে যদি এমন কোনো দল আছে যে ISF বলো, এখন আমরা তো CPM-কে দেখে নিয়েছি, এখন আমাদের বর্তমানে TMCP দল ক্ষমতা আছে। তারপরে এখানে বাকি কোন দল ক্ষমতা আসেনি? কংগ্রেসও ছিল, স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় কংগ্রেস দল ক্ষমতা ছিল। তারপরে কোন দল বাকি আছে এখন? তাহলে BJP আছে আর ISF আছে, এই দুটো দল আছে, এবং CPMও ছিল এখানে ক্ষমতায়। তাহলে এখন যদি কোয়ালিশন গভর্নমেন্ট করে, মানে হয় এখানে, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মানে যারা ভবিষ্যতে বর্তমানে ISF বলো বা BJP বলো, এই দুটো দল আছে, মানে যারা এখনো সরকার এখানে গঠন করেনি। অলরেডি কংগ্রেসও সরকার চালিয়েছে এখানে পশ্চিমবাংলায়, CPMও চালিয়েছে, এখন বর্তমান TMC চালিয়েছে। 3টে দলের সেই ঘুরে ফিরে লোকগুলো এখানে, এই দলের লোক এই দলে আসে, এসে কি করে সেই মানে চোর ছাড়চা যেগুলো আসে সেই একই রকম, ওরা কোনো দিকে যায় না, এরা এসে আবার সেই সাধারণ মানুষের উপর অত্যাচার, এইভাবে চলতে থাকে। তো এইবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা কি এই যে বর্তমানে যারা আমার এই ভিডিওটা দেখছো, মানে ISF-এর যারা রয়েছে বা BJP-র যারা রয়েছে, তাদের কাছে কি আমরা এটা কি মানে এটা গ্যারান্টি দিতে পারবে যে সামনে যদি এই দুটো দলের মধ্যে কেউ ক্ষমতায় আসে, হ্যাঁ, তাহলে এই যে বর্তমানে যারা মানে কি বলবো অত্যাচার, চোরবৃত্তি বা এই সমস্ত কিছু ধাপ্পাবাড়ি করে মানুষের উপরে টর্চার করে যে সমস্ত টাকা পয়সা ইনকাম করছে বা নানান কিছু করছে, তাদেরকে কি আপনারা আপনাদের দলে নেবেন, নাকি তাদের কোনো স্থান হবে না, না তাদেরকে মানে ওয়াশিং মেশিনে ধুয়ে নেবেন? কোনটা? ওয়াশিং মেশিনে ধুয়ে নিলে তো সেই একই ব্যক্তি থেকে যাবে। তো সেটা আমাদের খুব জানার ইচ্ছে করে, কারণ আমরা সাধারণত মানুষ, তো আমরা সাধারণত মানুষ হিসেবে চাই যে আমাদের রাজ্য বাংলা সুখ শান্তি সমৃদ্ধি বজিয়ে থাকুক, এখানে কোনো রকম পলিটিক্যাল ঝামেলা হবে না। প্রত্যেকটা রাজ্যে ভোট হয়, কিন্তু এরকমভাবে ভোট আমরা কখনো দেখিনি। কিন্তু আমি একটা কথা বলি, আমি যে পঞ্চায়েতে থাকি সেখানে
প্রায় 24খানা ওয়ার্ড আছে, 24খানা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডও মারপিট হয় না। এখানে আমরা প্রত্যেকটা দল, কি সিপিএম, বিজেপি, টিএমসিপি, কংগ্রেস, আইএসএফও আছে, এরা সবাই মিলেমিশে থাকি, যার যাকে ভালো লাগে তাকে ভোট দেয়। যেমন এর আগের বার পঞ্চায়েতটা আমাদের টিএমসিপি ছিল, তারপর আমরা হেরে গেলাম। এখন বর্তমানে আমাদের এখানে আইএসএফ এবং সিপিএম ও বিজেপি এরা মিলে পঞ্চায়েতটা চালাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে আমরা রুলিং পার্টির যে টিএমসিপি যারা রয়েছে, তারা তাদের উপরে কোনো রকমের টর্চার, কোনো রকমের কোনো কিছু করি না। আমরা সবাই একসাথে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের মতো মিলেমিশে চলি এই। এবং কিছু আমাদের 24খানা ওয়ার্ডের মধ্যে আমাদের টিএমসিপির মাত্র 5খানা ওয়ার্ড রয়েছে, যেমন আমার ওয়ার্ডটা রয়েছে, আরও 4টে ওয়ার্ড রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমার ওয়ার্ডে যারা রয়েছে, সিপিএম রয়েছে, বিজেপি রয়েছে এবং অনেকে আইএসএফকেও ভোট দেয়, তো তারাও রয়েছে, আমরা সবাই একসাথে চা খাই, একসাথে চলি, কোনো সমস্যা নেই। এইভাবে প্রত্যেকটা মানে পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে বুথে এরকম ভ্রাতৃত্ববোধ প্রত্যেকটা পার্টির মধ্যে দিয়ে করা উচিত, তাহলে কিন্তু প্রাণ ঝরবে না বন্ধুরা। আর যদি মনে হয় যে এরকম না হচ্ছে, এরকম অশান্তি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যেভাবে মানে ইসিআই এবং সুপ্রিম কোর্ট অনারেবল তাদের অবজারভেশনে ভোটটা হওয়া উচিত। সেক্ষেত্রে যদি এখানে মানে অন্য কিছু লাগু করতে হয়, হ্যাঁ, মানে যত স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হয় সেটা নেওয়া উচিত। এইভাবে প্রাণ ঝরতে দেওয়া যাবে না বন্ধুরা। সাধারণত মানুষের প্রাণ চলে যাবে ভোটের আগে, এটা কি ধরনের ভোট? তাহলে ভোটের প্রয়োজনই নেই, ভোট টোটালি পুরো বন্ধ করে দাও। কাজ সাধারণত মানুষ আপনারা ভোট দরকার বয়কট করে দিন। কিসের ভোট? যে ভোটে প্রাণ যাবে মানুষের, যে ভোটে মানে সাধারণত মানুষ প্রাণ যাবে, অকালে গরিব মানুষগুলো প্রাণ ঝরে যায়। আমরা দেখে আসছি যে সাধারণত নিতান্ত একদম গরিব দুঃখী মানুষ যারা, তারাই কিন্তু ভোটের সময় মারা যায়। ওই এমপি এমএলএ কোনোদিন দেখেছো যে এদের কোনো ক্ষতি হতে বা কোনো ইয়ে হতে? ওরা আরামসে এসি করে বসে বসে ব্যাস মাস গেলে মানে 1,20,30,000 টাকা করে কামাচ্ছে, সমস্ত কোনো সুযোগ সুবিধা নিচ্ছে, আর নিচুতলার যে সমস্ত কর্মীরা তারা কিন্তু মারপিট করছে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি প্রত্যেকটা মানে গ্রাম বাংলার প্রান্তিক মানুষ যারা রয়েছে, যারা নিচুতলার কর্মী রয়েছে, কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, কি টিএমসিপি, কি আইএসএফ, সবাই একসাথে ভ্রাতৃত্ববোধের মতো বজায় রাখুন। কোনো মারামারি, কোনো অশান্তি নয়, কোনো এমপি এমএলএ, কোনো বড় নেতার কোনো কথা আপনারা শুনবেন না। আপনারা নিচুতলার কর্মীরা যদি ঠিক থাকেন, তাহলে এমপি এমএলএর কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনারা নিচুতলার ফ্ল্যাগ লাগান, আপনারা রাজনীতি করুন। নিচুতলার প্রত্যেকটা বুথের কর্মীরা যদি মনে করেন যে নেতা ইনস্ট্রাকশন দিচ্ছে বুথ লুট করতে হবে, মারামারি করতে হবে, অপরকে মারতে হবে, অপোজিশনকে মারতে হবে, অপোজিশনকে আবার রুলিং পার্টি মারতে হবে, আপনারা তখন কী করতে, ওই নেতাগুলোকে বয়কট করুন। কোনো কথা শুনবেন না। যে আমার ওয়ার্ডে ভাই, আমি চুপচাপ আমার ওয়ার্ডে প্রত্যেকটা পার্টির অধিকার থাকবে, তারা ফ্ল্যাগ লাগাবে, তারা প্রচার করবে, সমস্ত কিছু করবে। আমরা একসাথে ভাইয়ের মতো চলবো এবং মানুষ যাকে পছন্দ করবে তাকেই ভোটটা দেবে। এইভাবে যদি ভোট করাতে মানে মানে নির্দেশ আসে বা ভোট করানোর সিচুয়েশন থাকে, তাহলে আপনারা সবাই ভোটে নামুন নিচুতলা কর্মীরা। আর নাহলে নিচুতলা কর্মীরা আপনারা আপনাদের মানে ওই নেতাদেরকে দলকে পর্যন্ত বয়কট করুন, তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।